কথা শুনে চমকে উঠলাম। বললাম, হত্যাকারীর বাড়ি? কে হত্যাকারী? কে আবার? বাড়ির মালিক আমি? এখন বুঝেছ কমললতা, সেদিন মিথ্যে কথা বলেছিলুম। ওষুধ খাইয়ে আমাকে বাঁচাতে পারবে না, দেওঘরে আমাকে বাঁচাতে পারবে না, আর কোথাও আমাকে নিয়ে চলো। কোথায় যাবে বলো? যেখানে হোক, যেখানে হোক। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, হন্তারপুর। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, হন্তারপুর। বৎসর 2 পরে আমার কর্মস্থল সুদূর মারিয়ন ইন্ডাস থেকে 3 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে ফিরছিলাম। দীর্ঘ পথের প্রায় 14 আনা অংশ শেষ করে শাল এবং মহুয়া বন খচিত সাঁওতাল পরগনায় প্রবেশ করবার পর হঠাৎ মনে হলো, একদিনের জন্য বিনয়ের সঙ্গে দেখা করে গেলে মন্দ হয় না। বিনয় আমার বাল্য সখা। বৎসরখানেক হলো অল্প বয়সে তার স্ত্রী বিয়োগ হয়েছে। এই দুঃসংবাদ পাই কলকাতা থেকে আমার ছোট ভাইয়ের চিঠিতে। সে লিখেছিল, দুঃসহ শোকে বিনয়ের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কথাটা সহজেই বিশ্বাস করেছিলাম। বিনয়ের স্ত্রীকে আমি কয়েকবারই দেখেছি। ওরকম স্ত্রী লাভ করার ফলে মস্তিষ্কের একটু বিকৃতি ঘটলে খুব বেশি অপরাধী করা চলে না, হারালে তো কথাই নেই। যথাপরিমিত দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করে বিনয়কে চিঠি দিলাম। উত্তর আসতে বিলম্ব হল না। পত্র সংক্ষিপ্ত নয়, বহু অপ্রত্যাশিত প্রসঙ্গে পূর্ণ, এবং সেই প্রসঙ্গগুলির অবতারণা ও আলোচনার মধ্যে যুক্তি ও সঙ্গতির এমন স্বচ্ছন্দ লীলা, যা মস্তিষ্কের একান্ত সুস্থ অবস্থার কাছেই প্রত্যাশা করা যেতে পারে। চিঠিখানার চতুর্সীমার মধ্যে কোথাও যদি মস্তিষ্ক বিকৃতির কিছুমাত্র পরিচয় পাওয়া যায়, তো তা একমাত্র তার স্ত্রীর মৃত্যু প্রসঙ্গের অতি সংক্ষিপ্ততার মধ্যে। সে বিষয়ে বিনয় মাত্র এই কটি কথা লিখেছিল, হ্যাঁ, কমললতা মারাই গেছে। শাস্ত্রের উপদেশ, গতস্য শোচনা নাস্তি। কমললতা যখন গত হয়েছে, তখন তার বিষয়ে অনুশোচনা করে কোনো লাভ আছে কি? এ প্রশ্ন উত্তর প্রার্থী নয়। সুতরাং বিনয়ের চিঠির প্রত্যুত্তরে এ প্রশ্নের উত্তর দেবার জন্যে আমি ব্যস্ত হইনি। দেওঘরের বম্পাস টাউনের পূর্ব সীমান্তের আরও আধ পোয়াটাক পূর্বে প্রাচীর ঘেরা কম্পাউন্ড এবং বাগানের মধ্যে গোলাপি রঙের যে সুদৃশ্য অট্টালিকা দেখা যায়, সেইটে বিনয়ের বাড়ি। বিবাহের পর কমললতা নিজে পছন্দ করে জমি কিনিয়ে বাড়ি করিয়েছিল বলে বিনয় বাড়ির নাম দিয়েছিল কমলকুঞ্জ। পাঞ্জাব মেল প্রায় 2 ঘন্টা লেট ছিল।
জসিডি স্টেশন থেকে একটা ট্যাক্সি নিয়ে যখন কমলকুঞ্জের সম্মুখে উপস্থিত হলাম তখন বেলা 8:30 বেজে গেছে। ট্যাক্সি থেকে নেমে গেটের বাম দিকের থামে দৃষ্টিপাত করে চমকে উঠলাম। হন্তারপুর, সে আবার কোন দেশের কথা? পূর্বে যেখানে প্রস্তর ফলকে গৃহের নাম কমলকুঞ্জ লিখিত ছিল, এখন সেখানে নূতন ফলকে লেখা হন্তারপুর। একান্তে অবস্থিত একক এবং দোসরহীন এই গৃহই যে বিনয়ের গৃহ তদ্বিষয়ে সন্দেহের অবকাশ ছিল না। তবে যদি বিনয় সম্প্রতি বাড়িখানা অপর কাউকে বেচে দিয়ে থাকে আর সে অরসিক ব্যক্তি কমলকুঞ্জের পরিবর্তে, কিন্তু এরূপ চিন্তার মধ্যে প্রবেশ করবার আর কারণ রইল না। ইঞ্জিন থামার শব্দ পেয়েই বোধহয় বিনয় সিঁড়ি ভেঙে বারান্দা থেকে নেমে এলো। তারপর দূর থেকে আমাকে দেখে দ্রুত পদে নিকটে এসে আনন্দে উজ্জ্বল এক মুখ হাসি নিয়ে বললে, স্বাগত, সুস্বাগত। কিন্তু ভন্তু, চিরকালই কি তুই একই রকমের খেয়ালি রইলি? একটা পোস্টকার্ড ছেড়ে এলে নিজে না যাই, অন্তত বিমলকে তো জসিডি স্টেশনে পাঠাতে পারতাম। বিমল বিনয়ের ছোট ভাই। যতদূর বুঝি আমি বিনয়ের অন্তরতম বন্ধু। কিন্তু কে বলবে স্ত্রীর মৃত্যুর পরে আমার প্রতি তার এই প্রথম সম্ভাষণ? এমন সহজ, এমন স্বচ্ছন্দ সেই সম্ভাষণের কথা, এমন হর্ষোচ্ছল সে কথার সুর যে হঠাৎ যেন ভুল হয়ে যায় কমললতা মারা গিয়েছে। যেন মনে হয় এখনই হয়তো সে আঁচলে মুখ মুছতে মুছতে হাসি মুখে বিনয়ের পিছনে এসে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবে। যাই হোক, তালের সঙ্গে তাল না মেলালে ছন্দপাতের গ্লানি ভোগ করবার আশঙ্কা আছে। তাই কতকটা হাসি মুখেই বললাম, আসছি তো 3 দিনের পথ মারি থেকে। শিমুলতলা ছাড়বার পর খেয়াল হলো তোর সঙ্গে দেখা করে যাবার। তার মধ্যে কখন তোকে পোস্টকার্ড ছাড়ি তা শুনি। কিন্তু এ কি? বিস্মিত কৌতূহলে মাথাটা ঈষৎ উপর দিকে নাড়া দিয়ে বিনয় জিজ্ঞাসা করলে, কি কি? থামের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, হন্তারপুর। কথাটা শুনে আশ্বস্ত হওয়ার ভঙ্গি সহকারে বিনয় বললে, কেন, বাড়ির নাম? আমি বললাম, বাড়ির নাম তো কমলকুঞ্জ ছিল। বিনয় বললে, সে যখন কমল ছিল তখন ছিল। কমললতার শুকিয়ে যাওয়ার পর কমলকুঞ্জের কোনো মানে হয় কি? তা যদি না হয় তাহলে পথে দাঁড়িয়ে থেকে এমন করুণ, এমন সংকটজনক প্রসঙ্গের মধ্যে প্রবেশ করারও কোনো মানে হয় না। বললাম, কিন্তু হন্তারপুরের মানে কি? ভ্রুকুঞ্চিত চক্ষে বিনয় বললে, সব কথারই মানে থাকতে হয় নাকি? তোর ডাক নাম যে ভন্তু, ভন্তু শব্দের কোনো মানে আছে, বলতে পারিস? তা না পারলেও হন্তারপুরের বিরুদ্ধে অনেক কথা বলা যেতে পারত। কিন্তু সহসা বিনয় ওই প্রসঙ্গ পরিত্যাগ করে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠে বিমল, বিমল বলে ডাকাডাকি লাগিয়ে দিলে। জোরালো তলবের তাড়নায় দ্রুত পদে উপস্থিত হয়ে বিমল আমাকে দেখে হর্ষোজ্জ্বল মুখে প্রণাম করে বললে, আপনি এসেছেন ভন্তুদা? কি আশ্চর্য! নাই যদি আসবেন তাহলে সশরীরে উপস্থিত হয়েছেন কেমন করে, হ্যাঁ? বলে বিনয় উচ্চৈস্বরে হেসে উঠল। তারপরে কোন ঘরে আমার জিনিসপত্র রাখবে তদ্বিষয়ে বিমলকে উপদেশ দিয়ে আমাকে নিয়ে বারান্দায় উপস্থিত হল। মিনিট 10 পরে একজন ভৃত্য একটা ট্রে করে 2 সেট পেয়ালা, ডিশ, কিছু সদ্য প্রস্তুত চা, রুটি, মাখন আর আধসেদ্ধ কয়েকটা ডিম রেখে গেল। বিনয় বললে,
মধ্যাহ্ন ভোজনে দেরি হবে, এটা হলো ধুলো পায়ে চা। বেলা 10টার সময় স্নান করে হবে 2 নম্বরের স্বভোজ্য চা, তারপর মধ্যাহ্ন ভোজন। তা সে বেলা 1টাই হোক আর 1:30টাই হোক। বিমলকে ডাকিয়ে বললে, বাহাদুরকে বাজারে পাঠাও, উৎকৃষ্ট মাংস, 2-3 রকম মাছ, কিছু টাটকা ডিম, তরি তরকারি যেমন আসে সব রকম যেন বেশ গুছিয়ে আনে। আর দেখো, কিছু ক্ষীর কদম, কানাইয়ের দোকানের পয়লা কোয়ালিটির শেরখানেক প্যাঁড়া, আর 8 সের টাক হাওয়া পাতা দই। বুঝেছ? আজ্ঞে, বুঝেছি বলে বিমল প্রস্থান করলে। বললাম, এত সমারোহ কেন বিনয়? তোর বাড়িতে একটা রাক্ষস এসেছে নাকি? স্মিত মুখে বিনয় বললে, রাক্ষস এলে সেই তো সমস্ত গ্রাস করত। সমারোহ তো প্রসাদ যারা পাবে আসলে তাদের জন্যে। ভ্রু কুঞ্চিত করে বললাম, প্রসাদ বলিস কি রে? তাহলে দেবতা এসেছে নাকি? গম্ভীর মুখে বিনয় বললে, বিশ্বেশ্বর যদি দেবতা না হন তাহলে কে দেবতা তা তো জানি নে। রহস্য উপলব্ধি করে হাসি মুখে বললাম, কিন্তু এ বিশ্বেশ্বর যে বিশ্বেশ্বর মারুত যে। তেমনি গম্ভীর মুখে বিনয় বললে, বোঝা গেল আমাদের আজকের দেবতা শাণ্ডিল্য মুনির বংশধর। কথায় কথায় অনেক কথাই আলোচিত হলো না শুধু কমললতার কথা। অথচ প্রসঙ্গ অনুরোধে বিনয় কমললতার নাম এমন লঘু ও সহজভাবে বার কয়েক উল্লেখ করেও গেল যে যত্ন সহকারে সে যে কমললতার প্রসঙ্গ অতিক্রম করে চলেছে এমন রঙেও তার ঔদাসীন্যকে রঞ্জিত করা চলল না। কমললতার মৃত্যু বিনয়ের জীবনে বিবাহের চেয়েও অনেক বড় ঘটনা। বিবাহের পর সে যেরকম মুখর এবং উজ্জ্বল হয়ে উঠেছিল সে কথা স্মরণ করে তার আজকের এই নীরবতা আমাকে উদ্বিগ্ন করে তুললে। আমি উত্থাপিত করলে পাছে তার মনের গোপন অবস্থার সূত্রের খেইটুকুর সন্ধান না পাই, সেই আশঙ্কায় তারই অন্তরের ঢল নামার প্রতীক্ষায় নির্বাক হয়ে রইলাম। বেলা 10টা আন্দাজ বিনয় স্নানঘরে প্রবেশ করলে বিমল এসে কাছে বসল। সাধারণ 2-4টে কথাবার্তার পর সে জিজ্ঞাসা করলে, দাদাকে কীরকম দেখছেন ভন্তুদা? বললাম, ভালোই, তবে এতটা ভালো না দেখে একটু খারাপ দেখলে কিছু কম উদ্বিগ্ন হতাম। বিমল বললে, কেন বলুন তো? আমি বললাম, যে রোগী বিকারের ঝোঁকে লাফালাফি দাপাদাপি করে তাকে আরাম করা যত কঠিন, তার চেয়ে ঢের বেশি কঠিন সেই রোগীকে আরাম করা বিকারের গভীরতায় যে ঝিম মেরে চুপচাপ নিঃশব্দে পড়ে থাকে। রোগের লক্ষণ স্পষ্ট আর প্রবল হলে রোগের মোয়ারা ধরা অনেক সহজ হয়। বিমল বললে, দাদা যে ঝিম মেরে পড়ে আছেন এ আপনি ঠিকই ধরেছেন ভন্তুদা, কিন্তু দাদার অন্তত আর একটা লক্ষণ আছে যা সত্যি স্পষ্ট আর প্রবল। সকৌতূহলে জিজ্ঞাসা করলাম, কি বলো তো? একটু চুপ করে থেকে মনে মনে কোনো কথা ভেবে নিয়ে বিমল বললে, রাত্রি 9:10 সময়ে বৌদিদি মারা যান। প্রত্যহ রাত্রি 9:10 সময়ে দাদা ছাতে গিয়ে বেশ স্পষ্ট কণ্ঠে একবার বলেন, এখন বুঝেছ কমললতা, সেদিন মিথ্যে কথা বলেছিলুম। আপনি আজ যদি কান পেতে একটু লক্ষ্য করেন আজও বলতে শুনবেন। বললাম, কি মিথ্যে কথা, তা কিছু জানো? বিমল বললে, না। আমি বললাম, কিছু অনুমান করতে পারো? বিমল বললে, না, তাও পারিনে। এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, হন্তারপুরের কি মানে তা জানো? বিমল বললে,
না, তাও জানি নে। অভিধানে হন্তার অথবা হন্তারপুর শব্দ খুঁজে পাওয়া যায় না। আমি বললাম, বিনয়ের কাছে জানতে চেষ্টা করেছ? প্রশ্ন শুনে বিমলের দুই চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। সর্বনাশ! কার মাথার ওপর মাথা আছে যে সেই চেষ্টা করবে? আর চেষ্টা করলেই বা জানাচ্ছে কে সে কথা? তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললে, আপনি জিজ্ঞাসা করতে পারেন ভন্তুদা। কাউকে যদি দাদা বলেন তো একমাত্র আপনাকেই বলবেন। বিমলের অনুমান মিথ্যা হয়নি। সেই দিন সন্ধ্যাকালে কথাটা জানতে পারলাম। তবে আমাকে জিজ্ঞাসা করতে হয়নি। বিনয়ই শতপ্রবৃত্ত হয়ে কথাটা উত্থাপিত করেছিল। কম্পাউন্ডের উত্তর পশ্চিম কোণে একটা গোল বেদি বাঁধানো বকুল গাছ আছে। এই স্থানটি কমললতার অতিশয় প্রিয় ছিল। সেইখানে বসে বিনয় আর আমি গল্প করছিলাম। কথায় কথায় হঠাৎ এক সময় বিনয় বললে, তুই তখন হন্তারপুরের মানে জিজ্ঞাসা করছিলি ভন্তু। আচ্ছা, অনুমান করতে পারিস কিছু? বললাম, না। সে বললে, হন্তারপুরের শব্দ থেকে কোনো অর্থ তোর মনে সাজেস্টেড হয় না? আমি বললাম, যা হয় তার কোনো সঙ্গতি হয় না। আমার কথা শুনে বিনয়ের মুখে এক অদ্ভুত ধরনের চাপা হাসি দেখা দিল। বললে, সঙ্গতি ঠিকই হয়। হন্তারপুর মানে হন্তার, অর্থাৎ হত্যাকারীর বাড়ি। কথা শুনে চমকে উঠলাম। বললাম, হত্যাকারীর বাড়ি? কে হত্যাকারী? বিনয় বললে, কে আবার? বাড়ির মালিক আমি। আমি বললাম, ছো, বলে কথাটাকে একদম তাচ্ছিল্য সহকারে উড়িয়ে দিলাম। বিনয় বললে, নিতান্ত ছো নয় ভন্তু। সব কথা বলে তোর কাছ থেকেই না হয় ভার্ডিক্ট নি। বৎসরখানেক ধরে যে সংশয় দুষ্ট পোকার মতো আমার অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছে, সব কথা শুনে যদি পারিস সেই সংশয়ের সমাধান করে দিস। কিন্তু আসল কথা বলবার আগে একটা প্রাথমিক আইনের কথা তোকে জিজ্ঞাসা করি। বললাম, আমি কিন্তু আইনজ্ঞ নই। সে বললে, তা হোক। এ আইনের নির্দেশের কথা নয়, আইনের নীতির কথা। ধর, কোনো এক লোকের ফাঁসির হুকুম হয়েছে। সে এমন চূড়ান্ত হুকুম যে রদবদল হবার সব রকম উপায়, এমনকি রাজার কাছে আবেদন নিবেদন পর্যন্ত সব চুকে বুকে শেষ হয়ে গেছে। শনিবারে তার ফাঁসি। আমি যদি শুক্রবারে ছোড়ার আঘাতে তাকে মেরে ফেলি, তাহলে আমাকে হত্যাকারী বলবি কি না? প্রশ্ন খুব কঠিন মনে হলো না। আইন এবং বিচার যার জীবনের মেয়াদ একটা নির্দিষ্ট দিন পর্যন্ত বেঁধে দিয়েছে, তাকে হত্যা করে সে মেয়াদ কমিয়ে দেওয়া নিশ্চয়ই বেআইনি কাজ। বললাম, তা বোধহয় বলবো। আমার বিচারে যেন একটু খুশি হয়েই বিনয় বললে, তা যদি বলিস তাহলে আমি হত্যাকারী। আমি বললাম, কাকে তুই হত্যা করেছিস? সে বললে, কেন, কমললতাকে। কথাটা একেবারেই বিশ্বাস করলাম না। বললাম, এই কথার মধ্যে যদি কিছু সত্যি থাকে তো সে কোনো গভীর কথার সত্যি, সাদা কথার নয়। বিনয় বললে, গভীর কি সাদা সে কথা না হয় পরে বিচার করিস, কাহিনীটা আগে শোন। তারপর ক্ষণকাল নিঃশব্দে মনে মনে একটা কি চিন্তা করে নিয়ে বলতে আরম্ভ করল। সেবা এবং চিকিৎসার জোরে কমললতা প্লুরিসি রোগের প্রবল আক্রমণ থেকে ধীরে ধীরে সেরে উঠল। রোগ যতটা সারল,
রোগী কিন্তু ঠিক ততটা সারল না। দেহের মধ্যে দুর্বলতা যাই যাই করেও যেতে চায় না। বাঁ দিকের পাঁজরায় মাঝে মাঝেই বেদনা বোধ হয়। থার্মোমিটারের পাড়ার রেখাও সময়ে সময়ে জ্বরহীনতার সীমান্ত ছাড়িয়ে খানিকটা ঠেলে ওপর দিকে ওঠে। স্বাস্থ্য সৌষ্ঠবের গোলাপি আভা মাঝে মাঝে মুখাবয়বে প্রতিফলিত হয় বটে, কিন্তু দেহের অভ্যন্তরে কোথাও কিছু ক্রূর ক্রিয়াশীলতার ফলে তা কায়েম হতে পারে না। ডাক্তার বললেন, ওষুধে এবং চিকিৎসায় যতটা হবার তা হয়েছে, বাকিটুকুর জন্য বায়ু পরিবর্তনের প্রয়োজন। রোগ এখন দেহ ছেড়ে প্রধানত মনের মধ্যে তাঁবু গেড়েছে। সুতরাং কোনো স্বাস্থ্যকর স্থানের বায়ুর তাড়নায় সেই তাঁবুর উচ্ছেদ সাধন করতে হবে। কমললতা বললে, বিবাহের কয়েক বৎসর পূর্বে একবার দেওঘরের স্বাস্থ্যকর বায়ুর তাড়নায় সেই রকম একটা তাঁবু উচ্ছিন্ন হয়েছিল। ডাক্তার বললেন, দেওঘরই তাহলে ভালো। প্রকৃতির উপকারিতার সঙ্গে প্রত্যাশার রসায়ন যোগ দিলে উন্নতি নিশ্চিত এবং দ্রুত হবে। একজন বন্ধুর সহায়তায় বম্পাস টাউনে একটা বাড়ি ভাড়া করে কমললতাকে নিয়ে দেওঘরে এসে হাজির হলাম। স্টেশনের প্ল্যাটফর্মে পদার্পণ করা থেকে কমললতা যেন উন্নতি লাভ করতে লাগল। দেওঘরের আকাশ বাতাস, জল মাটি গাছপালা যেন এসো এসো রবে তাকে সাদরে আহ্বান করে নিয়ে তার দেহের মধ্যে জীবনী শক্তির অমৃত রসধারা সঞ্চারিত করতে লেগে গেল। মনের এলাকা থেকে ব্যাধির তাঁবু ছিঁড়ে খুঁড়ে কোথায় গেল উধাও হয়ে। দেখতে দেখতে কৃশ পাণ্ডুর কমললতা আবার সেই আগেকার সুন্দরী স্বাস্থ্যবতী হাস্যময়ী কমললতায় ফিরে এলো। যে হয়ে গিয়েছিল পঞ্চমীর চাঁদ, সে যেন 16 কলা ছাপিয়ে 18 কলায় এসে দাঁড়ালো। পরিহাস করে একদিন বলেছিলাম, দিন দিন তুমি যেরকম দুর্দান্ত হয়ে উঠছ কমললতা, তাতে তোমাকে দেখে আমার ভয় হয়। সুমিষ্ট হাসি হেসে কমললতা বলেছিল, কেন, কিসের ভয় হয়? বলেছিলাম, ভয় হয় তুমি যেন ক্রমশ আমার পাবার যোগ্যতার বাইরে চলে যেতে আরম্ভ করেছ। উত্তরে কমললতা বলেছিল, তুমি পেতে চাও তাই তোমার ওরকম ভয় হয়, আমি দিতে চাই তাই নিশ্চিন্ত থাকি। আমাকে নিতে পারলে কি না তা তুমি ঠিক বুঝতে পারো না। আমি কিন্তু ঠিক জানি যে নিজেকে দিতে পেরেছি। কমললতার দিগন্ত অতিক্রান্ত ভালোবাসার পরিচয় আমার অপরিজ্ঞাত ছিল না, কিন্তু গভীরতাতেও সেই ভালোবাসা যে নিঃশব্দে নীরবে এতটা অতল স্পর্শী হয়ে উঠছে তা জানতাম না। যাক সেসব কথা, আসল কাহিনীটা বলি। মাস চারেক পরে হঠাৎ একদিন খেয়াল হলো, স্বাস্থ্য এবং সৌন্দর্যের যে প্রবল জোয়ার দুকুল ছাপিয়ে কমললতার দেহে দেখা দিয়েছিল, তাতে যেন ভাঁটার টান ধরেছে। মুখের হাসি থেকে সেই দুর্লভ আলোকের রেখাটুকু অন্তর্হিত হয়েছে। স্বল্পীভূত কথার সুরে আগেকার সুমিষ্ট রণনটুকু আর যেন ঠিক পাওয়া যায় না। সমস্ত দেহ জলভরা মেঘের স্তিমিত বিষণ্ণতা নিয়ে অলস মন্থর গতিতে ইতস্তত অভিপ্রায়হীনভাবে ঘুরে বেড়ায়। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো তো? পাংশু হাসি হেসে কমললতা বললে, সব কথা কি বলা যায়? বললাম, ডক্টর বারুজ্জেকে একবার ডাকবো? সে বললে, ডক্টর বারুজ্জে কি সব রোগী ধরতে পারেন? কিন্তু আরও মাসখানেক পরে যখন দেখলাম স্বাস্থ্য এবং সৌন্দর্যের জলরেখা তটান্তরেখার
আরও বেশ খানিকটা নিচে নেমে গেছে। তখন ব্যস্ত হয়ে ডক্টর বাড়ুজ্জেকে ডেকে আনলাম। গভীর মনোযোগের সঙ্গে সমস্ত দেহ তন্ন তন্নভাবে পরীক্ষা করে দেখে ডক্টর বাড়ুজ্জে ব্যাধির কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। দিনে 3 বার করে একটা পেটেন্ট ওষুধ খেতে দিলেন, আর ঘি, দুধ, ছানা, মাখন বেশি করে ব্যবহার করতে বললেন। ডাক্তার বাড়ুজ্জে প্রস্থান করলে বললাম, ডাক্তারের উপদেশ ঠিকমতো পালন করো কমললতা। কমললতা বললে, করব, কিন্তু বলার সঙ্গে এমন অদ্ভুত একটু হাসি মিশিয়ে দিলে যাতে বুঝতে আমার বাকি রইল না যে চাঁদে কোথায় রাহুর সংক্রমণ হয়েছে। ডক্টর বাড়ুজ্জে তা ধরতে পারেননি। দিন 4 পরের কথা, রাত 9টার সময় বাড়ি ফিরে দেখি বারান্দায় ইজি চেয়ারের উপর কমললতা চুপ করে বসে আছে। কাছে এসে একটা হাতলের উপর বসে বললাম, আজ বিকেলে ওষুধ খেয়েছিলে? মাথা নেড়ে মৃদু কণ্ঠে কমললতা বললে, খেয়েছিলাম। জিজ্ঞাসা করলাম, ওষুধ খেয়ে আজকাল একটু ভালো বোধ করছো কি? সহসা উত্তেজিত হয়ে উঠে কমললতা বললে, ওষুধ খাইয়ে আমাকে বাঁচাতে পারবে না, দেওঘরে আমাকে বাঁচাতে পারবে না, আর কোথাও আমাকে নিয়ে চলো। সমবেদনার সুরে বললাম, কোথায় যাবে বলো? ততোধিক উত্তেজিতভাবে কমললতা বললে, যেখানে হোক, যেখানে হোক, যেখানে তোমার সুভদ্রা থাকবে না সেখানে। তারপর অপর দিকের হাতলের উপর মুখ গুঁজে নিঃশব্দে কিন্তু উচ্ছ্বসিত হয়ে কাঁদতে লাগল। সর্বনাশ! তাহলে সময়ে সময়ে যে সংশয় আমার মনের মধ্যে অতি ক্ষীণ ছায়াপাত করত তা ভিত্তিহীন নয়। কথাটা এমনই অলীক এবং নোংরা যে শুধু সংশয়ের উপর নির্ভর করে সে বিষয়ে আলোচনার দ্বারা কমললতাকে এবং নিজেকে অপমানিত করতে প্রবৃত্তি হতো না। কীট যেমন ফুলের মধ্যে বাসা বেঁধে নিরন্তর ফুলকে দংশন করে, ঈর্ষা তেমনি কমললতাকে দংশন করত। সেই মারাত্মক ঈর্ষার তাড়নায় সে শুকিয়ে আসা ফুলের মতো শুকিয়ে এসেছে। যে বন্ধুর মধ্যস্থতায় বাড়ি ভাড়া করেছিলাম, সুভদ্রা তার দূরসম্পর্কীয়া শালী। সে সুন্দরী, অবিবাহিতা, আর সত্যি সত্যি সুগায়িকা বলতে যা বোঝায় তাই। কিছুদিনের জন্য সে তার দিদির কাছে বেড়াতে এসেছিল। পরিচয় স্থাপনার পর সে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ি এসে কমললতাকে গান শোনাত। প্রথম প্রথম কমললতা গান শুনে যে খুশি হতো এখনও আমি সে বিষয়ে নিঃসংশয়, কিন্তু শেষের দিকে সে যখন প্রায়ই মাথা ধরার অভিযোগ করত, যার ফলে হয় গান বন্ধ করতে হতো নয় আরম্ভই হতে পারত না, এখন বুঝি তখন তার মনের মধ্যে কীট প্রবেশ করেছিল। প্রথম দিকে গানের মজলিসে সুভদ্রাই থাকত একমাত্র গাইয়ে। কমললতা এবং আমি থাকতাম আগ্রহশীল শ্রোতা। আনন্দের স্রোতস্বতী তখন নির্নক্র ছিল। পরে কমললতা নিজেই খাল কেটে কুমির আনে। কুমির অবশ্য সুভদ্রা অথবা আমি ছিলাম না, ছিল কমললতার সন্দেহ। কেমন করে সে ঘটনা বলি, শোনো। হঠাৎ একদিন কমললতা বলে বসল, এতদিন ধরে সুভদ্রা অনেক পরিশ্রম করেছে, আজকে তার একটু পারিশ্রমিক দাও। আমি বললাম, কি পারিশ্রমিক? সে বললে, গান গেয়ে সুভদ্রাকে শোনাও। পারিশ্রমিকের স্বরূপ অবগত হয়ে সুভদ্রা বিস্মিত এবং কৌতূহলী দুই হল। কিন্তু খানিকটা অনুরোধ উপরোধের পর
সত্য সত্যই যখন সে পারিশ্রমিক লাভ করলে তখন বিস্ময়, আনন্দ এবং লজ্জা, এই তিন মনোবৃত্তির মধ্যে মনে হলো লজ্জাই সে সর্বাধিক অনুভব করলে। 2 হাত দিয়ে আমার 2 পা স্পর্শ করে মাথায় ঠেকিয়ে বললে, না জেনে অনেক অপরাধ করেছি, কিছু মনে করবেন না। আজ থেকে আপনাকে গুরু বলে বরণ করলাম। 2খানা গান গেয়েছিলাম, তার মধ্যে একটা গান সেদিনই সে সাধনা করে শিখে নিলে। কমললতা বললে, গুরুর সন্ধান দিলাম, তার জন্যে আমাকে কি বকশিস দেবে সুভদ্রা? স্মিত মুখে সুভদ্রা বললে, যে গানগুলি গুরুদেব শিখিয়ে দেবেন সেগুলি আপনাকে শুনিয়ে বকশিস দেব। কমললতা বললে, ভারী চালাক মেয়ে তুমি, গঙ্গা জলে গঙ্গা পুজো করতে চাও? তারপর থেকে প্রায়ই সঙ্গীত শিক্ষার বৈঠক বসতে লাগল। বারান্দায় শতরঞ্জির উপর বসে সুভদ্রা আর আমি সঙ্গীত চর্চা করতাম। পাশে ইজি চেয়ারে কমললতা নিঃশব্দে পড়ে থাকত। দিনের পর দিন এইভাবে পড়ে থাকতে থাকতে প্রথম কোন দিন সে শিক্ষক এবং শিক্ষার্থিনীর কলারসজনিত আবিষ্টতা লক্ষ্য করে রজ্জুতে সর্পভ্রম করে বসল, তা নির্ণয় করে বলবার কোনো উপায় নেই। যেদিনকার কথা বলছিলাম সেদিনও সুভদ্রা আমার কাছ থেকে একটা গান শিখে নিয়েছিল। গান শেখার পর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসা মাত্র এই প্রচণ্ড বিস্ফোরণ। চাপা কান্নার আবেগে কমললতার দেহ মৃদু মৃদু কাঁপছিল। সযত্নে তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ কণ্ঠে বললাম, ছি কমল, তুমি এমন ছেলে মানুষ তা তো জানতাম না। সুভদ্রা তোমার বিন্দুমাত্র অনিষ্ট করেনি, যার জন্যে তোমাকে ব্যস্ত হয়ে সুভদ্রাহীন দেশে পালাতে হবে। দেখো, আমি ভদ্রলোক, ভদ্র সন্তান, কাজেই আমার এই কথা তোমাকে একেবারে বিনা দ্বিধায় বিশ্বাস করতেই হবে, কারণ আমি আর যা কিছু অন্যায় কাজ করি না কেন প্রতারণা কখনোই করব না, বিশেষত নিজের স্ত্রীর সঙ্গে। এক মুহূর্ত অপেক্ষা করে বললাম, তবে যদি তুমি সাধারণ স্ত্রীলোকের মতো ভদ্রলোকের কথার ওপর আরও কিছু আশ্বাস পেতে চাও, তাহলে তোমারই স্বামীর দিব্যি দিয়ে বলবো যে সুভদ্রার বিষয়ে তোমার যা সন্দেহ তার মূলে যদি বিন্দুমাত্র সত্যি থাকে, তাহলে 3 দিনের মধ্যে যেন তোমার সিঁথির। বিদ্যুৎ স্পৃষ্টের মতো সহসা লাফিয়ে উঠে আমার মুখে হাত চাপা দিয়ে সগর্জনে কমললতা বললে, খবরদার, যা তা কথা বলতে পারবে না। বললাম, কিন্তু না বলে উপায় কি বলো? তুমি যে ভদ্রলোকের কথা বিশ্বাস করছো না। একটু উষ্মা সহকারে কমললতা বললে, করছি। আমি বললাম, 16 আনা। চোখ মুছতে মুছতে কমললতা বললে, যখন করছি তখন 16 আনাই করছি। তারপর আবেগ ভরে আমার 2 হাত চেপে ধরে মিনতিপূর্ণ কণ্ঠে বললে, অকারণ তোমাকে সন্দেহ করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। হাসি মুখে বললাম, ক্ষমা করব বলছো কি কমল? তোমার সন্দেহ দেখে আমি এত খুশি হয়েছি যে কি বকশিস তোমাকে দেব সেই কথাই শুধু ভাবছি। জানো তো, ভালোবাসা যদি আলো হয় তো সন্দেহ তার ছায়া, আর ছায়া যত গাঢ় বুঝতে হবে আলো তত প্রখর। সুতরাং তোমার প্রগাঢ় সন্দেহের পেছনে যে প্রখর ভালোবাসা আছে তার পরিচয় পেয়ে খুশি ছাড়া আর কি হব? বিশ্বাস তো আমার কথা তুমি করেইছ, তার উপর তোমাকে একটা আশ্বাসও দিতে পারি। জিজ্ঞাসু নেত্রে আমার দিকে দৃষ্টিপাত করে কমল বললে,
কি আশ্বাস? বললাম, 5-6 দিনের মধ্যে সুভদ্রারা এখান থেকে চলে যাচ্ছে। কমললতা বললে, কিন্তু এই আশ্বাসের আর দরকার নেই। দরকার যে ছিল না তার নিঃসংশয় বার্তা পরবর্তী 5-6 দিন ধরে প্রতিদিনই পেয়েছিলাম সুভদ্রার উপস্থিতিকালে কমললতার মুখের নিরুদ্বেগ প্রশান্তির মধ্যে। কিন্তু যত বার্তাই পাই না কেন, একথা স্বীকার না করেও উপায় নেই যে যখন সুভদ্রা সত্যি সত্যিই চলে গেল, তখন থেকে কমললতা ঠিক তেমনিভাবে উল্লসিত হয়ে উঠতে লাগল, যেমন উল্লসিত হয়ে ওঠে শুকনো দূর্বাঘাস আষাঢ় মাসের প্রথম বর্ষণ পাওয়ার পর থেকে। অল্পকালের জন্য সুভদ্রা একটি অশুভ উল্কার রূপ নিয়ে আমাদের সংসারের আকাশে দেখা দিয়েছিল, কিন্তু চলে যখন সে গেল তখন ঠিক অপ্রত্যাবর্তনশীল উল্কারই মতো কোনো দিন ফিরে আসবার সম্ভাবনা না রেখেই চলে গেল। আমার বিশ্বাস এতদিনে সে কোনো ভাগ্যবন্ত শ্বশুর ঘরের আকাশে তারকা রূপে উদিত হয়েছে। দেখতে দেখতে পরিপূর্ণ স্বাস্থ্যের কল্যাণে কমললতার কৃশদেহ পূর্বেকার মহিমায় ফিরে এলো। দেওঘর কমলের ভালো লেগেছিল, তাই তারই ইচ্ছায় আর আগ্রহে এই বাড়ি কিনে পুরানো ইমারত ভেঙে নতুন বাড়ি তৈরি করে নাম দিলাম কমলকুঞ্জ। এসব কথা তুই ভালো করেই জানিস ভন্তু। বাড়ি শেষ হবার মাস 3 পরে আমরা কলকাতা ফিরে গেলাম। তারপর সুযোগ সুবিধা মতো 2-3 মাস অন্তর মাঝে মাঝে দেওঘরে এসে বাস করে যেতাম। বছর 2 কতকটা ভালোই কাটল। তারপর প্রবল ইনফ্লুয়েঞ্জার একটা দীর্ঘস্থায়ী আক্রমণের ফলে কমললতার স্বাস্থ্যে ভাঙন ধরল। কোনো দিন বুকে বেদনা বোধ হয়, কোনো দিন পাঁজরায়। ক্রমশ ঘুষঘুষে জ্বর আরম্ভ হল, সঙ্গে সঙ্গে খুসখুসে কাশি। নিশ্চিন্ত হবার নাম করে ডাক্তার স্পিউটাম পরীক্ষা করালেন। ফল দেখে খুব নিশ্চিন্ত হতে পারলেন বলে মনে হলো না। তারপর ফুসফুসের এক্সরে পরীক্ষা করালেন। প্লেট দেখে বললেন, আশঙ্কার মতো তেমন কিছু পাওয়া না গেলেও পূর্বাহ্নে সাবধান হওয়া ভালো। ডাক্তারেরই পরামর্শ মতো কিছু ওষুধপত্র, টাকা কড়ি আর ব্যাংকের গোটা 3 মোটা চেক বই নিয়ে কমললতাকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম রাঁচি, সুবিধে হলো না। তারপর রাঁচি নিবাসী আমার এক বন্ধুর পরামর্শে গেলাম হিমালয়ের এক অতি নিভৃত পল্লী ধুনাঘাটে। শুনেছিলাম সেখানকার ঘন সন্নিবিষ্ট পাইন বনের নির্যাসবাহী হাওয়ায় অবসন্ন ফুসফুস দেখতে দেখতে তাজা হয়ে ওঠে, কিন্তু বাসস্থানের দুঃসহ অসুবিধার জন্য টিকতে পারলাম না সেখানে। নেমে এলাম আলমোড়া শহরে। সেখানে মাস 3 অবস্থানের পর নিঃসংশয় হলাম যে কীটের মারাত্মক আক্রমণ থেকে নিস্তার পাওয়া দুঃসাধ্য, সেই কীটই কমলের ফুসফুসে প্রবেশ করেছে। ডাক্তার বললেন, শুধু স্বাস্থ্যকর আবহাওয়ার কাছে আর তেমন কিছু উপকার প্রত্যাশা করা যায় না। বিশেষজ্ঞ দ্বারা বিশেষ প্রণালীর চিকিৎসার সাহায্য নেওয়া দরকার। সেই পরামর্শ অনুযায়ী কমললতাকে নিয়ে ভাওয়ালি যক্ষা নিবাসে উপনীত হলাম। তখন ভাই, আমার সোনার কমল দুষ্ট ব্যাধির দংশনে একেবারে শুকিয়ে এসেছে। জল, বায়ু, ওষুধপত্র আর চিকিৎসা প্রণালীর সাহায্যে মাস 4 ধরে সেই দুষ্ট ব্যাধির বিরুদ্ধে একটা দুর্দান্ত যুদ্ধ চালানো গেল, কিন্তু শেষ পর্যন্ত নিষ্ফল হল ভাওয়ালি।
তখন কথা উঠল পেন্দ্রা রোডে যাবার। প্রবলভাবে আপত্তি করে কমললতা বললে, তোমারই বলো আর আমারই বলো, বুঝতে কি আর বাকি আছে কিছু? ভাওয়ালিতে যা হলো না, পেন্দ্রা রোডেও তা হবে না। এখন যদি কোনো রকমে হারগুলো নিয়ে যাওয়া সম্ভব হয় তো আমাকে নিয়ে চলো কমলকুঞ্জে। বাঁচি তো সেখানেই বাঁচব, মরি তো সেখানেই। তাই করলাম। অনেক রকম বিধি ব্যবস্থা করে কোনো রকমে কমললতার অবিগত প্রাণ কঙ্কালখানা কমলকুঞ্জে এনে ফেললাম। জ্যৈষ্ঠী মাসের পাহাড়ে নদীর ধারা দেখেছিস ভন্তু? কমললতার তখন সেই মূর্তি। আগেকার সুন্দরী স্বাস্থ্যবতী গৃহস্বামিনীর বর্তমান অবস্থা দেখে পুরানো মালি হাও মাও করে কাঁদতে লাগল। সংকেতে তাকে চুপ করতে বলে চিঠি লিখে ডক্টর ব্যানার্জির কাছে পাঠালাম। ঘণ্টা দুয়েকের মধ্যে ডক্টর ব্যানার্জি এসে হাজির হলেন। মৃত্যুপথযাত্রিণী রোগিণীর পাশে এক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে থেকে তার একখানা শীর্ণ হাত ধীরে ধীরে তুলে নিয়ে নাড়ি দেখতে লাগলেন। কমললতা বললে, এবার আর পারবেন না ডাক্তারবাবু? ঈষৎ আবেগের সঙ্গে ডক্টর ব্যানার্জি বললেন, না পারবার তো কোনো কারণ দেখছি নে। কমল বললে, আশা আছে? রোগিণীকে আশ্বাস দেওয়ার উদ্দেশ্যেই নিশ্চয়। উচ্ছ্বসিত স্বরে ডাক্তার বললেন, নিশ্চয়ই আছে। কমলের মুখে কৌতুকের অতি ক্ষীণ মৃদু হাসি দেখা দিলে বললে, আমার আশা নেই তা জানি, আপনার আশার কথা জিজ্ঞাসা করছি। এখানেই আছে তো? কৌতুক বুঝতে পেরে ডাক্তার হেসে উঠে বললেন, হ্যাঁ এখানেই আছে, আপনার সঙ্গে দেখা করতে আসবে। বহুক্ষণ ধৈর্য ধরে আর মনোযোগের সঙ্গে রোগিণীকে পরীক্ষা করে রেখে বারান্দায় বেরিয়ে এসে ডক্টর ব্যানার্জি যে কথা বললেন তার অর্থ কমলের জীবনের মেয়াদ মাসখানেকের বেশি অতিক্রম করবে না বলে তাঁর অনুমান। বললেন, মাসখানেকের মধ্যে কোনো বিপদ হবে বলে আশঙ্কা করি নে। চিকিৎসার ব্যবস্থা যা করলেন তার লক্ষ্য রোগ প্রায় কিছুই নয়, সবটাই রোগিণী, অর্থাৎ যতটা সম্ভব সাময়িকভাবে রোগিণীর যন্ত্রণার লাঘব করা। দিন 15 একটা থমথমে ভাবের মধ্যে কাটল। তারপর হঠাৎ একদিন প্রবল ভাঁটার টান দেখা দিলে কমললতার বিশীর্ণ দেহের মধ্যে প্রাণশক্তির যে সামান্য অবশেষটুকু ছিল, দেখতে দেখতে তা লুপ্ত হয়ে এলো। ডাক্তার এবং রোগিণী উভয়ের কাছ থেকে প্রায় একই সময়ে একই মর্মের নোটিশ পেলাম। ঠিক আগেকার কথার বাঁধুনি অনুসারে ডাক্তার বললেন, অবস্থা খুবই গুরুতর, তবে সপ্তাহখানেকের আগে কোনো বিপদের আশঙ্কা নেই। রোগিণী বললে, দেখো দেহের মধ্যে এমন সব অদ্ভুত অনুভূতি আরম্ভ হয়েছে যেমন এর আগে কোনো দিন হয়নি জানো। এ যেন বাঁধন ছেঁড়ার অনুভূতি। দেহ ছেড়ে প্রাণটা বেরোবার সময় এমনই বোধহয় হয়। কষ্ট সবচেয়ে বেশি কিসের জানো? কমললতার শিয়রে বসে ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। বললাম, নিঃশ্বাসের? সে বললে, না না, দেহের নয়, মনের কষ্টের কথা বলছি। তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, সেই কষ্ট সবচেয়ে বড় কষ্ট। অনেক সৌভাগ্যের জোরে
তোমার মতো স্বামী পেয়েছিলাম, তার চেয়েও অনেক বেশি দুর্ভাগ্যের পাপে তোমাকে ফেলে যেতে হচ্ছে। এ যে কি দুঃসহ কষ্ট, তা কি তুমি ঠিক বুঝতে পারছো? বলে তার দুর্বল হাতের শীর্ণ আঙুল দিয়ে আমার একটা হাত চেপে ধরলে। তারপর তার দুই চক্ষু দিয়ে দরবিগলিত ধারায় নিঃশব্দ অশ্রু ঝরতে লাগল। নিজের উদ্গত প্রায় অশ্রুকে কোনো রকমে রোধ করে কোঁচার কাপড় দিয়ে কমলের দুই চক্ষু মুছিয়ে দিয়ে বললাম, ছি কমল, ছেলে মানুষের মতো কি যা তা বলছো? এসব কথার কোনো মানে নেই। আমার হাতখানা আরেকটু জোরে চেপে ধরে কমল বললে, আছে আছে, মানে আছে, বুঝতে পারছো না? আমি চলে যাচ্ছি। কথাগুলো বলতে দিয়ে আমাকে হালকা হতে দাও, আটকেও না, আটকেও না। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে একটু দম নিয়ে বললে, দেখো, এই সুন্দর পৃথিবী, এই দেওঘর, এই এত সাধের কমলকুঞ্জ, তারপর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, এসব ছেড়ে যেতে আমার একটুও ইচ্ছে নেই, একটুও না। কিন্তু তোমাকে ছেড়ে যেতে যে কষ্ট হচ্ছে, তার তুলনায় এসব ছেড়ে যাওয়ার কষ্ট একেবারে নগণ্য। তোমার তুলনায় এসবের কোনো মূল্যই নেই। সমস্ত দিন ধরে কমল এই ধরনের কথা বলে আপসা আপসি করলে। তার প্রতি আমার আকর্ষণের মাত্রা তুই অনুমান করতে পারিস ভন্তু। কিন্তু তার এই বিচ্ছেদ ব্যাকুল অতি উগ্র আকর্ষণের কাছে আমার ভালোবাসা যেন একটা উপায়হীন দীনতায় অপ্রতিভ হয়ে উঠল। ভাষা হারাতে লাগলাম তার কথার উত্তর দেবার চেষ্টায়। ভয় হতে লাগল তার কাছে গিয়ে বসতে। সন্ধ্যার পর কমলের পাশে বসে তার একখানা হাত নিয়ে নাড়াচাড়া করছিলাম। একসময় মাথাটা আমার মুখের দিকে একটু ফিরিয়ে সে বললে, দেখো, জন্মান্তরবাদ, আত্মার অমরত্ব, এসব কথা আমার ঠিক বিশ্বাস হয় না। কিন্তু আত্মা যদি সত্যি সত্যি থাকে, তাহলে আমার আত্মার কি গতি হবে জানো? কোনো স্বর্গে গিয়ে সে বাসা বাঁধবে না, দিবারাত্র তোমার আশেপাশে ঘুরবে। তা বলে ভয় পেও না, অনিষ্ট তোমার নিশ্চয়ই ঘুরবে না। এই বলে অল্প একটু হেসে উঠল। বললাম, কথা কইও না কমল, বেশি কথা কওয়া তোমার মানা। সে বললে, এখন তো মানামানির বাইরে এসেছি গো, এখন আবার কিসের মানা? তারপর অল্প একটু চুপ করে থেকে বললে, এক এক সময় আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি যদি আমার জীবনে আদৌ দেখা না দিতে, তাহলেই বোধহয় ভালো ছিল। একবার তো সম্বন্ধ ভেঙেই গেছিল। শেষকালে এত দুঃখ তুমি যে আমাকে দেবে তা জানতাম না।
বলে উচ্ছ্বসিত হয়ে সে কেঁদে ফেললে। সেই দিন রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে দেখি কমললতা চিৎ হয়ে শুয়ে ঘুমোচ্ছে। আসন্ন বিচ্ছেদজনিত যে দুঃখ এবং বেদনায় সারা দিন সে কষ্ট পেয়েছে, ঘুমন্ত মুখের মধ্যেও যেন তার সুস্পষ্ট ছায়া। নিঃশব্দ অন্ধকার রাত্রি। বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে একটা চেয়ারে বসলাম। সমস্ত দিনের কথা ভাবতে ভাবতে মনে হলো, কমল যদি এখনো 5-7 দিন বাঁচে, এই দুঃসহ যন্ত্রণা তো তাকে পলে পলে দংশন করে মারবে। হঠাৎ একটা কথা বিদ্যুৎ স্ফুরণের মতো মনের মধ্যে ঝিলিক মেরে গেল। নিঃশ্বাস রোধ করে ক্ষণকাল সেই বিষয়ে গভীরভাবে চিন্তা করলাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তাই করা যাক। কি হবে কমললতার জীবনের শেষ কয়েকটা দিন এমন নিদারুণ দুঃখের মধ্যে অতিবাহিত হতে দিয়ে? কার লাভ হবে এতে? আমার? চুলোয় যাক আমার সেই লাভ, যদি তার পরিবর্তে কমললতাকে মুক্তি দিতে পারি কয়েকদিনের দুর্মদ মমতার মর্মান্তিক গ্লানি থেকে। মনে মনে বললাম, হে ভগবান, যদি হিসেবে ভুল করে থাকি, আমার অভিসন্ধি অসৎ নয়, ঠাকুর এইটুকু সুবিচার করো। বাকি রাতটা কেটে গেল একটা নিবিড় চিন্তার আচ্ছন্নতায়, বারান্দায় পায়চারি করে করে। সকালে কমললতার ঘুম ভাঙলে তার মুখ ধুইয়ে দিয়ে সকালবেলাকার বরাদ্দ পথ্য খাইয়ে দিলাম। তারপর একটা ওষুধ খাইয়ে মিনিট 10 সময় সাধারণ কথাবার্তায় কাটিয়ে একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন অস্ত্রচিকিৎসকের মতো মনটাকে কঠিন আর অবিচল করে নিয়ে শান্তভাবে বললাম, সুভদ্রাকে তোমার মনে আছে কমল? একটু চকিত হয়ে কমল বললে, আছে বই কি। কেন, সে দেওঘরে এসেছে নাকি? নিষ্প্রভ মুখের মধ্যে একটু যেন উদ্বেগের চিহ্ন দেখা দিলে বললাম, না, আসেনি। কোথায় সে আছে তাও জানি নে। তীব্র কৌতূহলের কুঞ্চিত চোখে আমার দিকে চেয়ে দেখে বললে, তবে? এক মুহূর্ত চুপ করে থেকে বললাম, সুভদ্রার বিষয়ে তুমি যা সন্দেহ করেছিলে তা মিথ্যে নয়, আমি অপরাধী। মনে হলো অকস্মাৎ কে যেন কমলের বুকের মধ্যে একটা নিষ্ঠুর রক্তপায়ী ছুরি বসিয়ে দিলে। পাংশু মুখে অবর্ণনীয় বিস্ময় আর বেদনার আর্তস্বরে সে বলে উঠল, ইস! তারপর 2 হাত জোর করে বললে, মিথ্যে দিয়ে এতদিনই যদি ভুলিয়ে রেখেছিলে, দয়া করে আর কয়েকটা দিন রাখলে না কেন? তাহলে তো সাধুতার এমন নির্দয় অভিনয় করবার দরকার হতো না তোমার। এক মুহূর্ত চুপ করে থেকে উচ্ছ্বসিত কণ্ঠে বললে, না না, ভালোই করেছ। বাঁধন ছেঁড়ার সময় আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ, কোনো কষ্টই না। তারপর নিরতিশয় ঘৃণা আর অভিমানের ক্ষুব্ধ স্বরে, যাও বলে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে ঘন ঘন হাঁপাতে লাগল। মুহূর্তের জন্য মনটা ভেঙে পড়বার উপক্রম করলে মনে হলো কমললতার আর্ত ক্ষুব্ধ দেহখানা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলি, ওরে আমার একান্ত নিজের অন্তরের ধন, কত দুঃখে যে এই নিদারুণ মিথ্যে কথা তোমাকে বলেছি তা কি তুমি জানো?
কিন্তু এই সুতীক্ষ্ণ মিথ্যের সাহায্যে অস্ত্রোপচারের দ্বারা তার মন থেকে নিজেকে কেটে বার করে নিয়ে তাকে হয়তো মোহবিমুক্ত করতে সক্ষম হয়েছি মনে করে চুপ করে রইলাম। সমস্ত দিনের মধ্যে একবারও কমল আমার সঙ্গে চোখাচোখি করলে না। অধিকাংশ সময় সে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল। সন্ধ্যার পর নিঃশ্বাসের কষ্ট একটু বেশি হচ্ছে মনে হওয়ায় ডক্টর ব্যানার্জির কাছে গেলাম। ওষুধ নিয়ে ডক্টর ব্যানার্জিকে সঙ্গে করে রাত্রি 9:15টার সময় বাড়ি ফিরে দেখি মিনিট 5 আগে কমললতা পৃথিবী ছেড়ে চলে গেছে। তার কাছে আমি অপরাধী। সেই রূঢ় মিথ্যা যাবার সময়ে সে তার অভিমান পীড়িত মনের মধ্যে বহন করে নিয়ে গেছে। শেষ মুহূর্তে যে তার কানে কানে বলে দেব, ওগো শুনে যাও, শুনে যাও, আমি অপরাধী নই, আমি তোমার অনন্য পায়ে স্বামী, তার সুযোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করেনি। একবার ভালো করে নাড়ি পরীক্ষা করে দেখে ব্যথিত স্বরে ডক্টর ব্যানার্জি বললেন, যা ছিল অনিবার্য তাই ঘটেছে, কিন্তু কাল রাত্রেও অবস্থা যা দেখেছিলাম তাতে একটু যেন অপ্রত্যাশিতভাবে আকস্মিক হলো শেষের দিকটা। তুই তো জানলি ভন্তু, কেন শেষের দিকটা অপ্রত্যাশিতভাবে আকস্মিক হয়েছিল। এখন তুই বল, হন্তা আমাকে বলবি কি না? আর বাড়ির নাম হন্তারপুর ছাড়া আর কি রাখা যেতে পারত? অদ্ভুত কাহিনীর মর্মন্তুদ করুণতায় স্তব্ধ হয়ে বসে রইলাম। মুখ দিয়ে কোনো উত্তর নির্গত হল না। রাত্রি 9টা থেকে কান পেতে বসেছিলাম। বোধহয় মিনিট 10 পরেই ছাতের উপর বিনয়ের কণ্ঠস্বর শুনলাম, এখন বুঝেছ কমললতা, সেদিন মিথ্যা কথা বলেছিলাম। অল্পকাল পরে বিনয় পাশে এসে বসতে বললাম, আমার যেন মনে হলো বিনু, দূর থেকে কমললতা বললে, বুঝেছি বুঝেছি। চকিত হয়ে উচ্ছ্বসিত স্বরে বিনয় বললে, সত্যি নাকি? তারপর হো হো করে হেসে উঠে বললে, দূর দূর দূর, আগে আমারও একাধবার ওই ভুল হয়েছে রে। ও ইউক্যালিপটাস পাতার মর্মর। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প হন্তারপুর। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।